বনসাই একটি অত্যন্ত কষ্টসাধ্য এবং ব্যয়বহুল শিল্পকর্ম। বনসাইকে বলা হয় লিভিং আর্ট বা জীবন্ত শিল্প। বিশেষ করে খুলনায় যদি বনসাই নিয়ে কথা বলতে হয় তাহলে যার নামটি অনিবার্যভাবে উচ্চারিত হবে তিনি হলেন ডাক্তার আমিরুল খসরু। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে তিনি নিরলসভাবে বনসাই চর্চা করে আসছেন। বর্তমানে তার ব্যক্তিগত সংগ্রহে থাকা বনসাইয়ের সংখ্যা 8 শতাধিক। জনাব ডাক্তার আমিরুল খসরু যে তার মনের সকল মাধুরী মিশিয়ে এই শিল্পের চর্চা করেন তা তার বনসাইগুলোর চেহারা দেখলেই বোঝা যায়। একটি গাছকে ছেটে ছুটে খর্বাকৃতি করে রাখা নয়, বরং পরম যত্নে সেগুলোকে কতটা দৃষ্টিনন্দন করে তোলা যায় তার প্রয়াস দেখা যায় তার প্রতিটি বনসাইয়ে। জনাব খসরু প্রতি বছর ব্যক্তিগত উদ্যোগে বনসাই মেলা আয়োজন করে থাকেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। চলতি বছর 12, 13 ও 14 সেপ্টেম্বর খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে তার বনসাই মেলা অনুষ্ঠিত হলো। প্রচুর বনসাই প্রেমিক 3 দিন ব্যাপী এই ব্যতিক্রমী মেলা উপভোগ করেন। আমরা কথা বলেছি বনসাই শিল্পের এই নিপুণ কারিগর জনাব ডাক্তার আমিরুল খসরুর সাথে। প্রশ্নটার উত্তরটা খানিকটা আসলে আমার জন্য কঠিন এবং জটিলই বলতে হবে। মানে বনসাই শুরু করার থেকে এ পর্যন্ত আমি খুব বেশি কোনো পরিকল্পনা করেছি কিনা তাও আমার মনে নেই। হ্যাঁ, বনসাই করা নিয়ে আমি যে চিন্তা ভাবনা করি বা কাজ করি তাতে আসলে মনে হয় না আমি খুব দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করেছি। আপনারা হয়তো মনে আছে যে 10-12 বছর আগে আমরা একটা মেলা করেছিলাম, তখন আমরা একটা বনসাই সোসাইটি করেছিলামও, কিন্তু সেটা কোনো মানে অগ্রগতি করতে পারি নাই। সেখানে নিশ্চয়ই আমারও ব্যর্থতা আছে। হয়তোবা আমার ব্যক্তিগত যে পেশা, যে চিকিৎসক হিসেবে আমার ব্যস্ততা, এগুলো হয়তো আমি এই জায়গাটায় যেটুকু সময় বা পরিশ্রম করলে এটার একটা ভবিষ্যৎ হতে পারত সেখানটা হয়নি, বা আমার সাথে তখন যারা ছিলেন তারাও হয়তো সবাই এগিয়ে আসেননি। যে কোনো কারণে হোক সোসাইটিটা আমরা করতে পারিনি। কিন্তু আমি যেটা পেরেছি সেটা হলো আমার চর্চাটুকু আমি চালিয়ে গেছি, যে হ্যাঁ আমি বনসাই করছি এবং চেষ্টা করি কিছু করা যায় কিনা। কিন্তু এটা যে একটা সংঘবদ্ধ দল বা সংস্থা হিসেবে আমরা খুলনা আর একটু এগিয়ে যাব সেই ক্ষেত্রটাই কিন্তু আমরা আর পারি নাই। মাঝখানে আরও অনেকগুলো বছর চলে গেছে। গত বছর আমরা যখন মেলা করি তখন এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল, কয়েকজন উৎসাহী ছিল, তারাও আসলো, কিন্তু তাদের প্রায় সবারই বক্তব্য যে আপনি শুরু করেন, আমরা আপনার সাথে আছি। আর আমি তাদের প্রায় সবাইকে বলেছি যে আমার এখন যে বয়স তাতে শুরু করার বয়স আমার না। অন্যরা শুরু করলে আমি তাদের সাথে থাকতে পারি, উৎসাহী হতে পারি, সহযোগিতা করতে পারি, কিন্তু শুরু করার মতো বোধহয় সময় সুযোগটা আমার জন্য একটু কম। তো তারপরেও গতবার বোধহয় 5-6 জন এরকম ছিল যারা আগ্রহ দেখালেও পরে খুব বেশি আর এই ব্যাপারে উৎসাহী হয়ে ওঠে নাই, অথবা তারা হয়তো আমার সাথে বয়সের ব্যবধান অথবা অবস্থানগত ব্যবধানের জন্য তারা খুব একটা পরেও আর এগিয়েও আসে নাই। তারপরেও এবারও আমি 2-4 জনকে মুখে মুখে বলেছি যে আমরা একটা বনসাই সোসাইটি করতে পারি কিনা দেখি। যদি করা যায় তাহলে যেটা হবে, সোসাইটি করতে পারলে এখানে যদি কিছু উৎসাহী থাকে, বিশেষ করে একটু তরুণ হলে ভালো হয়। হ্যাঁ, তারা যদি কাজ শুরু করে, আমার কিন্তু অনেক যে ভালো দক্ষতা আছে বা আমার ভালো পেশাগত প্রশিক্ষণও নাই বনসাইয়ের উপর, তারপর কাজ করতে করতে যেটুকু শিখেছি এবং এখন যেটুকু আমার যে ধারণা বা অভিজ্ঞতা আছে সেটা দিয়ে সবাইকে শেয়ার করে, অথবা যারা আসবেন তাদেরও নিশ্চয়ই কিছু জ্ঞান বা অভিজ্ঞতা আছে, সবাই মিলে ভাগাভাগি করলে হয়তোবা তুলনামূলকভাবে একটা এই বিষয়ে একটা সংগঠন করতে পারলে খুলনাতে আমরা বনসাই চর্চা এবং তার ভবিষ্যৎ কার্যক্রমকে হয়তো বেগবান করতে পারবো, এটাই আমার চিন্তা। এখন বনসাইয়ের আমার দৃষ্টিতে, আমি তো বনসাই করি শখে, কিন্তু বনসাই কেউ যদি বাণিজ্যিক ভিত্তিতে করতে চান তাহলে কিন্তু একটু খুলনা কিন্তু খুব সহজ জায়গা না আর কি। কারণ খুলনার যারা বৃক্ষপ্রেমী তাদের বেশিরভাগ অংশকে আমি দেখেছি বনসাই তারা দেখেন, তাদের ভালোও লাগে, তারা অনেকে বলেন যে একটু কিনতেও চাই, কিন্তু যখন বনসাইয়ের দাম নিয়ে কথা ওঠে তখন তাদের আর আগ্রহটা থাকতে আমরা দেখি না। এর কারণ হলো বনসাইয়ের অ্যাকচুয়াল ভ্যালুস এবং প্রাইসের মধ্যে একটা বড় ধরনের সমস্যা অন্তত খুলনাতে দেখি। যেমন ঢাকায় কিন্তু বনসাই সোসাইটির বেশ কয়েকটা সোসাইটি আছে, তারা
অনেক প্রোগ্রাম করে, আমি দু একটাতে গেছিও। দু একটা বনসাই সোসাইটির প্রোগ্রাম থেকে আমি ওখান থেকে কিন্তু বনসাই কিনেছিও। একদম ছোট ছোট গাছ 1000, 1500, 2000 থেকে 5000 টাকায় বিক্রি হয় ওখানে অনেক সহজে। কিন্তু এখানে কোনো মানুষের কাছে যদি একটা বনসাইয়ের দাম 50,000 টাকা বা 1 লক্ষ টাকা কাউকে বলা হয়, তখন তারা অনেকে আকাশ থেকেই পড়েন যে গাছের আবার এত দাম হয় কিনা। হ্যাঁ, আমি জানি না এটা কেন হচ্ছে, কিন্তু এটা কিন্তু সত্যি। ফলে খুলনায় যদি বাণিজ্যিকভাবে বনসাই কেউ করতে চায়, সেটা বোধহয় খুব সহজ না। এবং খুলনাতে যতগুলো নার্সারি ছিল তাদেরকে 20 বছর আগে দেখেছি আমি, অনেকেই বনসাই তৈরি করতেছে। এখন প্রায় সবাই নিরুৎসাহিত, কাউকে আর দেখি না যে তারা বনসাই করে। আমি বনসাই করার চেষ্টা করে যাচ্ছি আমি 2000 সাল থেকে, মানে তার মানে 24 বছর হলো। এটা এক্স্যাক্টলি তো আমার গোনা হয় না, কারণ বনসাই আপনি তো কিছুটা জানেন, আপনি একসময় আমাদের সাথে একটু ছিলেন। ওখানে যে আলোচনাটা ছিল যে বনসাইয়ের তো বিভিন্ন স্তর আছে, কারণ বনসাই তো একটা লিভিং আর্ট। কোনটা বনসাই হয়েছে আর কোনটা হচ্ছে এর মধ্যে পার্থক্যটা খুব দৃশ্যমান না আবার। তো ফলে আমার কাছে এখন বনসাইয়ের ট্রেনিং বা প্রচেষ্টায় আছে এরকম গাছের সংখ্যা 800-রও বেশি। হ্যাঁ, কিন্তু এর ভিতরে কয়টা বনসাই হয়েছে সে প্রশ্ন নিজেকে করলেও আমি বিপদে থাকি, কারণ এটা তো একটা এমন একটা শিল্প, এটাকে লিভিং আর্ট, তো এটা খুবই পরিবর্তনশীল। এবং এটা কখন গেলে কোন পর্যায়ে গেলে এটাকে আমরা পরিপক্ক বনসাই বলবো না, কখন এটাকে আমি বনসাই বলতে পারছি সেটা নিয়ে আমার জিনিস তো, আমার তো নিজের গোয়ালা, আমার দই বা ঘোলকে তো আমি ভালো বলবোই। কিন্তু অন্যরা যদি বলে যে হ্যাঁ আপনার এটা বনসাই হয়েছে, তখন আমি বলতে পারবো এটা বনসাই হয়েছে। সেই জন্য আমার কাছে বলা মুশকিল এই 800-র ভিতরে কতগুলো বনসাই হয়েছে আর কি। যেমন এইখানে আমি কালকে আমার বক্তব্যে বলতেছিলাম আমি জানি না এখানে কয়টা বনসাই হয়েছে। না, এইখানটাই মুশকিল যে কালকে আমাদের ওই যিনি উদ্বোধক ছিলেন উনি তো এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রফেসর, উনি বলতেছিলেন যে বৃক্ষের তো পরিবেশের উপরে অসীম অবদান, এটা আর মানে বলে শেষ করা যাবে না। একেবারে আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন থেকে শুরু করে আরও অনেক কিছুতেই তাদের অবদান আছে, খাদ্যে, বাসস্থান, মানে মানুষের মৌলিক চাহিদার অনেকগুলো জায়গাতেই কিন্তু বৃক্ষের অনেক অবদান। তো সেখানে বনসাই একটা বৃক্ষ, কিন্তু তার অবদান তার সাথে আনুপাতিক হারে কতটা এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কারণ একটা বড় বৃক্ষে তার যে আলোক সংশ্লেষণ থেকে শুরু করে বহু কিছু মিলে যে পরিমাণ অক্সিজেন তারা দেয় বা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তারা শুষে নেয়, একটা বড় গাছের সেই আকার তো একটা ছোট বনসাই নেই। সুতরাং আমার ধারণা আনুপাতিক হারে এটাও পরিমাণগতভাবে কম হবে, কিন্তু যেহেতু পাতা আছে তারাও আলোক সংশ্লেষণ করে, যে হয়তো আনুপাতিক হারে আমি যদি পরিমাণগতভাবে ধরি তাহলে এটার আনুপাতিক হারটা একটু ছোট হবে, যেহেতু এরা আকারে এবং আয়তনে ছোট। কিন্তু আমরা যদি এবার গুণগতভাবে আসি তাহলে গুণগতভাবে তার অবদান তো সে রেখে যাচ্ছে। এখন যেখানে বড় গাছ যেতে পারে না সেখানে বনসাই যেতে পারবে। হ্যাঁ, কারণ আমাদের যেটা এখন হয়েছে যে পৃথিবীতে জায়গা কমে আসতেছে, কিন্তু মানুষ খুব কমছে না, স্পেশালি বাংলাদেশের মতো দেশে তো কমছেই না। সেখানে গাছের চাষ বা গাছকে পরিচর্যা করার জায়গাটা ছোট, সেইখানে কিন্তু বনসাইয়ের সুযোগ অনেক বেশি, অনেক বেশি। তো আপনি বলছেন বেডরুমে নেবেন, হ্যাঁ আপনি বেডরুমে 4টা বনসাই রাখতে পারবেন, আপনার বারান্দায় 10টা বনসাই রাখতে পারবেন, আপনার ড্রয়িং রুমে 10টা বনসাই রাখতে পারবেন। এরা কিন্তু ওখানেও তাদের কাজ করে যাবে। তো সেই ক্ষেত্রে গুণগতভাবে কিন্তু বনসাই পরিবেশের জন্য তার অবদান রাখবে, তবে ওইগুলো রাখতে পারবে না, যেমন আসবাবপত্র বানানো বা ওই ধরনের বা আপনার খাদ্য সরবরাহ, এইগুলোর ক্ষেত্রে বনসাইয়ের অবদানটা কিন্তু কম থাকবে। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, কারণ এটা এত শুনেছি যে এটা নিয়ে কারো কারো মন্তব্য অনেকটা বিরূপ, খুব অশোভনও হয়ে যায়। আমি দেখেছি যে এখন কথা হচ্ছে যে মানে আমরা যদি সৃষ্টির দৃষ্টি থেকে আসি, আমরা যদি মনে করি যেহেতু আমি একজন মুসলমান সে হিসাবে বলবো যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে মানুষের জন্যই করছেন মহান আল্লাহ তাআলা, সেই হিসাবে আমরা গাছকে ব্যবহার করব বলেই আল্লাহ সৃষ্টি করছেন। এটা হলো প্রাথমিক দৃষ্টিভঙ্গি যে কোনো গাছের জন্য। আমরা যে ফল খাই গাছে, আপনি বলবেন ফল ঝরে গেলে যাবে, আমি না খেলেও তবুও আমার ফল খাওয়ার অধিকার আমার কিভাবে এসছে? আমি গাছের ফল কেন খাচ্ছি? আমি গাছ কেটে কেন কাঠ তৈরি করতেছি, তাই না? ফুল নিয়ে সাজাচ্ছি, তাহলে এগুলাকে আমার কোন অধিকার থেকে এসছে? এগুলো গাছের জন্য কি সঠিক কিনা?
আমার জন্য খুবই সঠিক। তো সেক্ষেত্রে আমরা যদি গাছকে আমার মতো করে সাজিয়ে সুন্দর করে ঘরের মধ্যে রাখি, এবং বেশিরভাগ ক্ষেত্রে বনসাইয়ের যত্ন সাধারণ গাছের চেয়ে বেশি হয়। একটা বনসাইকে আমরা যে যত্ন নিই, একটা সাধারণ গাছ কিন্তু সেই যত্ন, আমরা যে জিনিসটা তৈরি করতেছি এটাকে আমরা যখন কাটছি, যেমন শিকড় কাটা হচ্ছে বা গাছপালা কাটা হচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করেন, যেমন কুল গাছ, আপনি যদি প্রতি বছর কুলের ডাল ছেটে না দেন, পরের বার কুল হবেই না। আপনি কি একটা মানে ধান গাছ বা গম গাছকে আজীবন রেখে দেবেন? তাকে তো কেটে ফেলতে হবে। কলা গাছও কেটে ফেলতে হয়। তো এই যে অংশগুলো যদি আমরা দেখি, তো এইভাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে এই দৃষ্টিভঙ্গিতে বনসাই মোটেও মানে গাছের জন্য ক্ষতিকর না, বরং আমরা বলবো কোনো ক্ষেত্রে আমরা তাদের উপকার করছি। আরও একটা বিষয় আছে, বনসাই আমরা যে গাছগুলো নিয়ে করি তার অনেকগুলোই বাণিজ্যিকভাবে মানুষের কোনো উপকারে আসে না, কিন্তু আমরা যদি ওই প্রজাতিকে বাঁচিয়ে রাখতে চাই, আগামী জন্মের কাছে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু বনসাই একটা বড় ধরনের মাধ্যম হিসেবে কাজ করছে। কারণ এখানে এর কোনো বিকল্প আছে আমার মনে হয় না। মানুষ যেখানে আর্থিক লাভ না হয় সেখানে কোনো কাজই করতে চায় না এখন। বনসাই নিয়ে আমার মানে উপদেশটা খুব সোজা সাপটা, যে গাছগুলো খুব কষ্ট সহিষ্ণু এবং সহজলভ্য সেগুলো নিয়ে শুরু করতে হবে। কারণ এই যে কালকে একজন ছেলে বলতেছিল যে আমি একটা আম গাছ নিয়ে কাজ করতেছিলাম, 2 বছর পরে মরে গেছে। আমি তাকে বললাম যে আম গাছ বনসাই করার জন্য খুব সহজ গাছ, আপনি ওই গাছে গেছেন কেন? আপনি যেসব গাছগুলো ফাইকাস গ্রুপ আর কি, যেগুলো বট, অশ্বত্থ কিন্তু একটু ডিফিকাল্ট, বটও ডিফিকাল্ট, ভালো হয় পাকুর, তারপরে আমবট যেটা আমরা বলি, হ্যাঁ, এই গাছগুলো, অথবা চায়না বট, এই গাছগুলো কিন্তু বনসাই করার জন্য সহজ। এগুলোর দামও খুব কম। ইভেন অনেক জায়গায় রাস্তাঘাটে ওয়ালে অনেক অশ্বত্থ বট এগুলো ঝুলে আছে, ওখান থেকে তুললে ওগুলো সহজে মরেও না। ওখান থেকে কেটে কুটে তুলে এনে একটু পুঁতে দিলে, শুধু একটু পানিটা পেলো, আর ওই সিজনটা হলো একটু এই বর্ষার আশেপাশে হলে ভালো হয়। শীতকালে প্রথম তুলে নিয়ে ওগুলা করা একটু কঠিন হয়ে যায়। কিন্তু এইসব দিয়ে শুরু করলে মানুষের যখন গাছটা বাঁচে, যখন একটু ডালপালা ছাড়ে, তখন আশাও বাড়ে, তখন কিন্তু সে আরও করতে পারে। তারপরে আস্তে আস্তে কাটাকুটো করে কিভাবে ছোট থেকে ওগুলোকে আরও মানে কিভাবে কেটে উপরে নিচে সব দিক থেকে ছোট রাখা যায়, একটা গাছের আকৃতি বা আকার দেওয়া যায়, এগুলো আস্তে আস্তে শিখে নেওয়া যায়। এখন কিন্তু আরও সুবিধা, ইন্টারনেটে কিন্তু হাজার ইনফরমেশন আছে। হ্যাঁ, তো খুব সহজ আর কি। বনসাইয়ের ইন্টারেস্টটা বললে ঘটনাটা এখন আমার জন্য খানিকটা দুঃখের হয়ে যায়। আমার এক ক্লাসমেট ডক্টর ছিলেন, ডক্টর নাহিদ সুলতানা। হ্যাঁ, ছিলেন বলছি এই জন্য যে সে প্রায় 13-14 বছর আগে ক্যান্সারে মারা গেছেন। তার কাছেই প্রথম আমি বনসাই করা দেখি। তখন ইন্টারনেটের যুগও ছিল না, 2000 সালের আগের কথা বলছি আমি, 1998-97 সালের দিকে। তখন দেখতাম ও বনসাই করছে এবং ওর গাছগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম। তখন ওকে আমি বললাম যে আমাকে একটু শেখা। তো তাকে দেখতাম যে খুব আগ্রহ নিচ্ছে না। তো আমি জানি না, এটা এক ধরনের হয়তো সামাজিক জেলাসির মতো, যে কেন শেখাবো। আর তখন শেখা খুব ডিফিকাল্ট ছিল, কারণ তখন ইন্টারনেটও ছিল না এবং বইপত্র পাওয়া যেত না বনসাই। তো তারপরেও ওগুলো দেখেও যখন না করতো, তখন আমার মনে তখন থেকে শখ হলো আমি করব, কিন্তু তখন আমার করার মতো অবস্থা ছিল না। আমি তখন মেডিকেলে পড়াশোনা করি, তখন থেকে মাথায় এটা একটা বোধহয় বীজ রোপণ হয়েছিল। যখনই আমি ওখান থেকে বেরিয়ে আসলাম, পাশ করলাম, MBBS পাশ করার পরে যখনই একটু বারান্দা পেলাম, তখন গাছ লাগানো শুরু করলাম। তখন থেকেই চেষ্টা করতাম আর কি বনসাই করতে। তারপরে যখন আরেকটু পড়াশোনা পরে আরেকটু যখন আর্থিকভাবে সাশ্রয় হলো বা সঙ্গতি বাড়লো, তখন থেকে আমি শুরু করলাম এই কাজটা। এবং যত দিন যেতে থাকলো, তখন আমার বনসাই করা ছিল একেবারে ওই আমাদের দেশের বিভিন্ন মেকানিকের মতো, মানে ভাঙাচোরা করে শেখা আর কি। আমিও সেভাবে, যেহেতু বইপত্র জোগাড় করা খুব কঠিন ছিল তখন, ওই কীভাবে করতে হবে ভালো বুঝতাম না। মাঝে মাঝে শিকড় কাটতাম, মাঝে মাঝে ডালপালা কমাতাম। এর ভিতরে কোনোটা শেপে আসা শুরু করলো। তার ভিতরেই আমি 2-1 বই কিনতে পারলাম, বিদেশের থেকে আসলো, দেশেরও 2-1 বই পাওয়া গেল। আর ইন্টারনেটও আস্তে আস্তে আমাদেরকে সার্ভিস দেওয়া শুরু করলো এবং আমিও আস্তে আস্তে কিছুটা হয়ে পড়লাম আর কি, দিকে ঝুঁকে গেলাম যে দেখি না সবাই যখন পারে আমিও পারবো নিশ্চয়ই। হ্যাঁ, সেটা কিছুটা তো নেশার মতোই। হ্যাঁ, তো চেষ্টা করেছি, তার কিছু ফলাফল তো এখন আপনাদের সামনে আছে। মানে এটার টেকনিক্যালি 2-3টা অসুবিধা আছে। প্রথম অসুবিধাটা হচ্ছে আমার ছাদেই তো থাকে এই গাছগুলো। আমার ছাদটা 4000 স্কোয়ার ফিটের মতো একটা ছাদ, একেবারে ছোট না, কিন্তু ওখানে 800 গাছ কিন্তু এরকম থাকে না, গিজগিজি করে থাকে। হ্যাঁ, আমি এখানে আইনে যেভাবে এটাকে গুছিয়ে সাজিয়েছি, যেমন আমার ছোট ভাইয়ের ওয়াইফ, সে তো একসময় আমাদের সাথেই থাকতো, এখন আলাদা থাকে।
সে কালকে ঢুকেই বলতেছে আমার ছাদে তো এত ভালো লাগে না। তো কারণ ছাদে এই পরিমাণ গাছ রাখি এর অর্ধেক জায়গায় আমি না। এখন পার্মানেন্ট একটা গ্যালারি করতে গেলে ধরেন অন্তত শহরের আশেপাশে বা করতে গেলে অন্তত 5-10 কোটি টাকার একটা প্রজেক্ট হবে, তাই না? একটা বিল্ডিং যদি সেভাবে করে আপনাকে লাইটিং সিস্টেম করে একটা গ্যালারি করতে হয়, গ্যালারি যেমন এই যে আপনি এই তো শেলফগুলো দেখছেন, এগুলো তো আমি টেম্পোরারি বানাইছি, নিজের হাতে বানাইছি, নিজে প্রতিবার এগুলো খুলে নিয়ে যাই আবার এনে লাগাই, কিন্তু তখন তো একটা পার্মানেন্ট কিছু করতে হবে। এবং এখন যে নির্মাণ ব্যয় আপনার তো কিছু ধারণা আছে, তো এই 5-10-20 কোটি টাকা খরচ করার মতো এতটা আর্থিক সঙ্গতি আমার এখন নাই না। তাছাড়া ওটা থেকে তো কোনো রিটার্ন আসবে না। আর আপনি আরেকটা জিনিস, এটা একটু নেগেটিভ অর্থে বলবো, মানুষ এখন যা কিছু সহজলভ্য পায় সেটাকে মনে করে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এই আমার বনসাই বলেন, ফটোগ্রাফি বলেন, ফটোগ্রাফিতে যেহেতু আপনি জানেন আমি ফটোগ্রাফি করি, ফটোগ্রাফির ট্রেনিং প্রোগ্রাম করলে আমরা খুব কম খরচে করি ট্রেনিং প্রোগ্রামটা। সেটা খরচটা এরকম যে তাদের খাওয়ার জন্য যে এন্টারটেনমেন্ট করবো সেটাও না, সেখানে আমরা সাবসিডাইজ করি। সেখানে এখন লোক পাই না, কারণ তারা মনে করে আমরা এর চেয়ে ভালো নিজেরা পারি। তো সে কারণেই আমাদের এই যে দৃষ্টিভঙ্গিটা হয়ে গেছে, এটার জন্য ইন্টারনেট বা আইটিরও কিছুটা বাজে অবদান আছে আমি বলবো, যে মানুষ মনে করে সব পেরে গেছি, জেনে গেছি। সে কারণে আমার কাছে মনে হয় যে এটা যে করি আমার অবশ্যই এটা আমার জন্য কষ্টসাধ্য, খরচসাধ্য। যদি আমার অতটা আর্থিক সামর্থ্য থাকতো যে আমি 20-30 কোটি টাকা অন্য জায়গায় এভাবে খরচ করে ফেলতে পারবো, ভেবে দেখতাম, কিন্তু এটা আমার সামর্থ্যের বাইরে, তো এটা আলাপ করে কোনো লাভ নাই। ধন্যবাদ আপনাকেও।